অনেকটা রাত হয়ে গেল, সময় একদম বুঝতেই পারিনি। হ্যাঁ, এক কাজ করো, তুমি বেরো, আমি একটু পরেই বেরিয়ে যাব। তুমি যদি বলো তো তোমার বাড়ি ছেড়ে দিতে পারি। আরে না না, থ্যাংক ইউ সো মাচ। ব্যাস একটুখানি কাজ বাকি আছে, তুমি যাও, আমি আসছি। ওকে, বাই। এটা কি? কি এটা বৈভব? এটা কেউ দরজার সামনে একটা খাম রেখে গেছে দেখছি। বাইরে এত রাতে? ঠিক আছে, তুমি বেরো, আমি দেখছি। ওকে, বাই। বাই। এটাতে তো কিছু লেখাও নেই। একটা উপহার শালুকের জন্য। এদের শালুকে স্যারের সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ বন্ধুরা, যে সময়ের জন্য আপনারা অপেক্ষা করছিলেন সেই সময় এখন এসে গেছে। এবার আর একটু ধৈর্য ধরুন, কিছুক্ষণের মধ্যেই আপনারা এই দুর্লভ মমিটা দেখতে পাবেন। এই মমি আমরা বহু কষ্ট করে পেয়েছি। এই মমিটা আমরা ইজিপ্ট থেকে আনিয়েছি এবং এটা আমাদের মিউজিয়ামের কাছে অত্যন্ত গর্বের বিষয়। এই দুর্লভ মমি এখানে এবং শুধুমাত্র এখানেই আছে। এবং এই দুর্লভ মমিটিকে এখানে পৌঁছে দেবার জন্য সম্পূর্ণ কৃতিত্ব হলো মিস্টার হাবিবের, যিনি এই 2000 বছরের পুরনো মমিটিকে আমাদের মিউজিয়ামে এনেছেন। এবার আমি আপনাদের সময় বেশি আর নষ্ট না করে প্রদর্শন করছি এই দুর্লভ মমি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সামনে উপস্থিত করা হচ্ছে কায়রোর গর্ব। তালাতাত হলো এই মমির নাম। ভিতরে দেখো, এটা আবার কে লিখে দিল? এ আবার কি? লাফা মাদা এলে এলে আসে রে আসে রে। শির দাঁড়ার সঙ্গে শুধু এই মাথাটা জুড়ে আছে, কঙ্কালের বাকি অংশ তো উধাও হয়ে গেছে। স্যার, কেউ এরকম কেন করবে? এরকম ব্যাপার নয় তো যে সে আমাদের সবাইকে কিছু বলতে চাইছে। হতেও পারে সেটা, আর সেই জন্যই মমির এক্সিবিশনের আগেই ওই মমির খাঁচাটা এখানে এনে রেখে দিয়েছে। কিন্তু স্যার, এত কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও খুনি ভেতরে ঢুকলো কি করে? হ্যাঁ শ্রেয়া, এটা একটা প্রশ্ন, এর উত্তর এখানেই পাওয়া যাবে। পঙ্কজ, এই ব্লাড স্যাম্পলটা নিয়ে নাও। হ্যাঁ স্যার। মা হটা টাকিলি কি মকালিশা। আপনি চিন্তা করবেন না, এনারা সবাই সিআইডির অফিসার্স। ওনারা তদন্ত শুরু করেছেন। কি পাগলের পাল্লায় পড়লাম। মিস্টার বিজয় স্যার। মমিটাকে কাপড়ে ঢাকার আগে শেষ কখন চেক করেছিলেন এটা? স্যার, কাল রাত প্রায় 10টার সময়। তখনও পর্যন্ত সবকিছু ঠিক ছিল। তার মানে রাত 10টার পরে কেউ ভেতরে ঢুকেছে আর এই সমস্ত কাজ করেছে। স্যার, এই হলে 3টে ক্যামেরা লাগানো রয়েছে। যেই করে থাকুক না কেন সেই ক্যামেরাতে নিশ্চয়ই ক্যাপচার্ড হয়েছে। মিস্টার বিজয়, এই 3টে ক্যামেরারই ফুটেজ চাই আমাদের। ঠিক আছে স্যার। বরুণ স্যার, সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা করো। ওকে। আপনি চিন্তা করবেন না, আপনার মমির কিচ্ছু হবে না। এটা আমাদের দায়িত্ব। তাছাড়া দেখছেন সিআইডি লোকেরা এসে গেছেন, ওনারা সামলে নেবেন। কতটা সময় লাগবে? স্যার, ও এসে গেছে। স্যার, ফুটেজ রেডি আছে। সবাইকে দেখাও। এটা কি ফুটেজ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কেন? একবার আবার প্লে করে দেখো তো এটা। এখানে তো কিচ্ছু নেই। হ্যাঁ কেভিন, কিন্তু ফুটেজ ব্ল্যাঙ্ক কি করে হতে পারে? আচ্ছা কাজ করো, আর একটা ক্যামেরার ফুটেজ দেখো। ওকে স্যার।
এটা কি করে হতে পারে? 3 নম্বর ক্যামেরার ফুটেজ দেখি। এই ফুটেজটাতে এই মহিলা, লম্বা চুলের মহিলা দেখা যাচ্ছে, কিন্তু অন্য ক্যামেরায় দেখা যাচ্ছে না। এটা কি করে হতে পারে? একটা ক্যামেরায় দেখা যাচ্ছে, অন্য ক্যামেরায় যাচ্ছে না। কি করে হয় এটা? এই দেখো, ওই খুনি এখানে এই পথেই ঢুকেছিল। স্যার যদি খুনি এই জানলা দিয়ে ঢুকে থাকে আর একটা ক্যামেরাতে ক্যাপচার্ড হয়, বাকি দুটো ক্যামেরাতে ক্যাপচার্ড হলো না কেন? সেটা এই কারণেই কেভিন, যে হয়তো এই জানলাটা এই ক্যামেরাটার রেঞ্জের বাইরে, আর এখান থেকে ভেতরে আসার পর ও এই দিকটায় গেছিল, গুঁড়ি মেরে গেছিল, আর এই ক্যামেরার নিচে এই পথ দিয়ে ও সামনে গেছিল, আর এখান থেকে সামনে আসার পরে ও এই ক্যামেরাটাকে লেজার লাইট দিয়ে ব্লাইন্ড করে দিয়েছিল। তারপর এখান থেকে এগিয়ে গিয়ে ওই মমির খাঁচাটাকে এখানে এই ক্যামেরার নিচে রাখে, আর তখন বোধহয় ওর লেজারটা এই ক্যামেরাতে মেরেছিল, আর তারপর এই খাঁচাটাকে এইখানে রেখে চলে গেছিল। কিন্তু যাবার সময় ওখানে ওই ক্যামেরাতে ওর ছবি উঠে যায়। স্যার তার মানে যেই এটা করে থাকুক না কেন, সে খুব ভালো করে জানতো যে এই ক্যামেরাতে কি করে ক্যাপচার্ড হবে না। তার মানে ও যেই হোক না কেন, সে এই মিউজিয়ামের সবটাই ভালো করে জানে। স্যার তার মানে এই সমস্ত কাজ ভেতরের লোকই করেছে, এমন কেউ যে এখানে কাজ করে? হ্যাঁ শ্রেয়া, এই কাজ এখানকার কোনো কর্মচারীরই। স্যার ওই জানলাটা দেখতে কিন্তু খুব ছোট্ট, মানে যেই ভেতরে আসুক না কেন সে খুব লম্বা চওড়া হবে না, 5 ফুটের কাছাকাছি। আর স্যার, ওই লোকটা নিশ্চয়ই খুব রোগা পাতলা হবে। লোক বলছো কেন? ও কোনো মহিলাও হতে পারে। ওই ফুটেজে তো ওর বেশ লম্বা চুল দেখছিলাম। না স্যার, এরা দুজন ওরকম কাজ করতেই পারে না। এরা দুজন তো এখানে অনেক বছর ধরে কাজ করছেন। তাহলে আবার কে করতে পারে? এক মিনিট, আর একবার ফুটেজটা দেখাও তো, যেখানে ওই মেয়েটাকে দেখা যাচ্ছিল ফ্রেমে। পজ করো এখানে, এবার একটু জুম করো তো। আচ্ছা, এই জিনিসটাকে লক্ষ্য করেছো? স্যার, এটা মেয়েদের কোনো নতুন ফ্যাশন? না পঙ্কজ, এ কোনো মহিলাই নয়। মহিলার ছদ্মবেশে একজন পুরুষ মানুষ। মহিলার ছদ্মবেশে পুরুষ? মিস্টার বিজয় স্যার। আপনার এখানে এমন কেউ আছে কি যে এই মুহূর্তে এখানে নেই? হ্যাঁ স্যার, একজন কর্মচারী ছিল যে ট্যুর গাইডের কাজ করত। ছিল মানে এখন কোথায়? স্যার, ও 2 সপ্তাহ আগে মিউজিয়ামের কিছু জিনিস চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেছিল। ওর নাম হচ্ছে অনিল। হ্যাঁ স্যার, অনিলের চেহারাটা বেশ রোগা পাতলা। ও খুব সহজেই এই জানলাটা দিয়ে ঢুকে পড়তে পারবে। একটা মিউজিয়ামকে একটা ট্যুর গাইডের চেয়ে বেশি ভালো আর কে জানবে? এই অনিলকে মিট করতে হবে। বড় অদ্ভুত ব্যাপার। স্যার, কাল রাতে না একটা অদ্ভুত ডিভিডি এসেছে আপনার নামে ল্যাবে। ডিভিডি? হ্যাঁ স্যার, এই দেখুন স্যার। শালুকের জন্য একটি উপহার? স্যার, এতে না একটা জ্বলন্ত গাড়ি দেখানো হয়েছে, আর কিছু লোক নিজের মুখ ঢেকেছিল, আর ওই লোকগুলোই আপনার নামে জয়ধ্বনি দিচ্ছিল স্যার। সারিকা, এগুলো উত্তক্ত করার জন্য করা হচ্ছে। কেউ বিভ্রান্ত করতে চাইছে আমাদেরকে। থামো, এই ডিভিডি ওখানে রাখো আর কাজে মন দাও। কামান, রাখো এই ডিভিডি, রাখো অনেক। আর এখানে এসো। কি হলো বস, কোনো প্রশ্ন নিয়ে আসোনি? একদম চুপচাপ সবাই? ছাড়া কোনো ব্যাপার নয়। আমি তোমাদের এমন কথা শোনাচ্ছি যেটা শুনলে তোমাদের মৌনব্রত ভেঙে যাবে। বস, অনেক মাথা খাটানোর পর, ভালো করে পরীক্ষা করবার পর জানা গেছে যে এই রিডের হাড়গুলোতে কাটাছেঁড়া করা হয়েছে। রিডের হাড়গুলোকে কাটাছেঁড়া করা হয়েছে মানে? মানে এটা এই রিডের হাড়গুলোর প্রত্যেক ভার্টিবাগুলোকে ভালো করে দেখো, বোঝা যাচ্ছে যে সমস্ত ভার্টিবাগুলো এলোমেলো ভাবে লাগানো আছে। রিডের হাড়গুলো এলোমেলো করে লাগানো আছে? এটার কারণ কি হতে পারে? হ্যাঁ, মানে এইটা দেখো, এই ভার্টিবা C1, এরপর হওয়া উচিত C2, কিন্তু এখানে C7, আর এইভাবেই সব কটা উল্টো পাল্টা। স্যার, মেরুদণ্ডের হাড়ে বাকি হাড়ের টুকরোগুলো আলাদাভাবে সাজানো? হ্যাঁ, সমস্ত হাড়গুলো একদম উল্টে পাল্টে লাগানো হয়েছে। যেমন কি C1 এর পরে আসা উচিত ছিল C2, কিন্তু আছে C7। তারপর আসা উচিত ছিল C3, কিন্তু আছে C2, আর এইভাবেই সমস্ত হাড়গুলো। C1, C7, সালুকা স্যার, এটা আমি বুঝতেই পারছি না কিছু। আরে তোমার কেন নিখিল, আমারই মাথায় ঢুকছে না।
ও মাথা খাটিয়েছি, তারপর জানতে পেরেছি কেউ খুব চালাকির সঙ্গে খুব সাবধানে এই সব কটা ভার্টিবাকে উল্টো পাল্টা করে লাগিয়েছে। আর এটা যে করেছে না সালুকে, সে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই করেছে, বিশেষ উদ্দেশ্যে। আর একটা কথা, যে কেউ এটা করেছে না বস, ওর মানব শরীরের আর মানুষের হাড়ের গঠনের সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে। কিন্তু স্যার এসব করার জন্য কেউ এত কষ্ট কেন করতে যাবে? সচিন, অপরাধী এইসব করে আমাদের এইটা বলতে চাইছে যে আমাদের মোকাবিলা কোনো সাধারণ লোকের সঙ্গে হচ্ছে না, খুব বিপজ্জনক লোক। শুধু বিপজ্জনক নয়, মাথারও গন্ডগোল আছে এই লোকটার। শুধু এটুকুই নয় স্যার, এই হাড়গুলোর উপর যে রক্ত লেগে রয়েছে, টেস্ট করার পর জানা গেছে যে সেটা কোনো একজন মানুষের নয়, বরং 3 জন আলাদা আলাদা লোকের। কি? মানে স্যার আরো 3 জন লোক মারা গেছেন? রক্ত অন্য 3 জনের, আরো 3 জন মারা গেল। সচিন, 3 জন মারা গেছে না বেঁচে আছে সেটা তো তখনই জানা যাবে যখন একে একে যখন হাতে নাতে আমরা ধরতে পারবো, একদম জীবিত অবস্থায়। আমার মনে হচ্ছে রুমে কেউই নেই। খুঁজে দেখো, দেখো কিছু পাও কিনা। স্যার, স্যার এই দেখুন অনিল স্যার বেঁচে আছে, কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। পঙ্কজ, অ্যাম্বুলেন্সে ফোন করো, কুইক। হ্যাঁ স্যার। হাতটা খোলো। এটা আবার কি? পেন ড্রাইভ, প্লে মি। এটা চালাও তো, কুইক। সালুকে, আমি জানি যে আমার এই কণ্ঠস্বরটা তোমার কাছে ঠিকই পৌঁছবে। আমি জানি যে তুমি দুনিয়ার একজন বিখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ, আর কঠিন থেকে কঠিনতম কেসও তুমি এক নিমেষে সলভ করে দাও। আমি এরকমটা মনে করি না। আমার বিচারে তুমি একজন সাধারণ মানুষ। আর এবার আমি এসে গেছি, আর খুব তাড়াতাড়ি সবার সামনে আমি তোমার প্রকৃত রূপ খুলে দেব। সালুকে, আমি 3 জন মানুষকে বন্দি বানিয়ে রেখেছি। এখন ওদের জীবন নির্ভর করছে তোমার উপর। তুমি যদি চাও তা ওদের বাঁচাতে পারো। তোমার কাছে যে শিরদাঁড়ার হাড় আছে তার মাধ্যমে তুমি ওদের কাছে পৌঁছতে পারো, কিন্তু তোমার কাছে শুধু এবং শুধুই 6 ঘন্টা আছে। তাহলে দেখাও নিজের কেরামতি। আর যদি তুমি ওই 3 জনকে বাঁচাতে না পারো, তাহলে তাদের মৃত্যুর কারণ হবে তুমি। আর তোমার সময় শুরু হলো এখন। স্যার এই লোকটা তো সরাসরি ডক্টর সালুকেকে চ্যালেঞ্জ দিচ্ছে। স্যার আমাদের সালুকি স্যারকে এই ব্যাপারটা জানাতে হবে। স্যার আমাদের কাছে শুধু 6 ঘন্টা আছে। হ্যাঁ পঙ্কজ, আর ডক্টর সালুকেই সাহায্য করতে পারবেন ওই 3 জন নিষ্পাপের জীবন বাঁচাতে। সারিকা, এই 3টে রক্তের রিপোর্ট থেকে কিচ্ছু জানা যাচ্ছে না, আর আমাদের হাতে মাত্র 4.5 ঘন্টা আছে। আর এই অপরাধীর তথ্য অনুযায়ী এই প্রমাণগুলোই আমাদের সঠিক রাস্তা দেখাতে পারে। কিছু একটা আছে সারিকা, যেটা আমাদের নজরে পড়ছে না। কি হতে পারে সেটা? স্যার, এই অপরাধী আপনাকেই কেন এরকম চ্যালেঞ্জ দিল? আমি আসলে বলতে চাইছি যে আপনার অতীতে কখনো এরকম কিছু হয়নি তো, কোনো দুর্ঘটনা বা সেরকম, যার জন্য আপনার এখনো আফসোস হয়? সারিকা, এই লোকটার মস্তিষ্কে গন্ডগোল আছে আর আমাদের বিভ্রান্ত করতে চাইছে, ব্যাস। কিন্তু স্যার ওই ডিভিডি। ও কি হলো সালুকে, কি জানতে পারলে? বস, আমাদের হাতে মাত্র 4.5 ঘন্টা আছে, সময় পেরিয়ে যাচ্ছে, অথচ আমি কিচ্ছু জানতে পারছি না। আরে এটাই তো আমি বলতে আসলাম যে খুব তাড়াতাড়ি বলো। হ্যাঁ বস, আমার মনে হচ্ছে রিডের হাড়ের মধ্যে কোনো কোড আছে। প্রত্যেকটা ভার্টিবা আমাকে আবার চেক করতে হবে বস। হ্যাঁ বস, এই ভার্টিবাতে কোনো গোলমাল আছে। কি গোলমাল রয়েছে স্যার? এক মিনিট। এক মিনিট বস। হ্যাঁ বস, বুঝতে পেরে গেছি।
বস, এই মানুষের এই ভাটিবাতে, এই ভাটিবাটা মানুষের নয়, তাহলে এটা কার সালুকে? এটা পশুর। পশু? আরে তুমি কি বলছো ঠিকই? বস, আর একটু টেস্ট করে দেখতে হবে, কিন্তু একটা ব্যাপার কনফার্ম যে এই ভাটিবাটা কোনো পশুর, আর সেই পশুটা হচ্ছে একটা কুকুরের। কুকুরের ভাটিবা এটা? হ্যাঁ বস। মানুষের হাড়ের মধ্যেই কুকুরের, এসব কি করে হতে পারে স্যার? নিখিল, সব কটা হাড় নয়, সব কটা ভার্টিবার মধ্যে কেবল এই ভার্টিবাটা কুকুরের, আর যেটা অপরাধী বদলে দিয়েছে, যাতে আমরা বুঝতেই না পারি যেটা কুকুরের ভার্টিবা। কিন্তু স্যার মেরুদণ্ডের হাড়গুলোকে এভাবে উল্টো পাল্টা ভাবে লাগানোর কারণটা কি হতে পারে? হয়তো আমাদের বোকা বানানোর জন্য বস। হ্যাঁ, আমাদের বোকা বানানোর চেষ্টা করছিল, ভীষণ চালাক ও চাইছিল যে আমরা এই C1, C2, C3, C4, C5 এই সবগুলোর মধ্যেই যেন ফেসে থাকি, যাতে আমাদের চোখ ওই কুকুরের হাড়ের দিকে না যায়। আর একটা কথা বস, কি? এই হাড়টাকে দেখে মনে হচ্ছে যে এই হাড়টা কোনো বড় জাতের কুকুরের হাড়। বড় জাতের কুকুরের পাঁজরের হাড়? তাহলে সচিন খোঁজ নিতে হবে এরকম কজন ডগ ব্রিডার্স আছে যারা বড় জাতের কুকুরের ব্রিডিং করে, আর কারা কারা সেই কুকুর পোষে। জানতে পেরে গেছেন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কি বলেছে সালুকে? স্যার কোন জাতের কুকুর সেটা উনি জানতে পেরে গেছেন। এটা ভ্যালুন জাতের কুকুর স্যার। ওটা ভ্যালুন প্রজাতির কুকুর? হ্যাঁ স্যার, মাফ করবেন, আপনাদের একটু অপেক্ষা করতে হলো। বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। আমাদের কোনো অসুবিধা হয়নি, আপনি শুধু এটা বলুন, আপনি কি ভ্যালহুন প্রজাতির কুকুর বিক্রি করেন? হ্যাঁ স্যার, এটা বড় দুর্লভ আর বড় আকারের কুকুর। আমরা এটা বাইরে থেকে নিয়ে আসি আমাদের কিছু বিশেষ গ্রাহকের জন্য। তাহলে তো আপনি এটা খুব সহজেই বলতে পারবেন যে এখনো পর্যন্ত এই জাতের কতগুলো কুকুর বেচেছেন। হ্যাঁ স্যার, গত বছর 2টো কুকুর বিক্রি হয়েছে, আর এই বছর 4 দিন আগে একটা কুকুর বিক্রি হয়েছে, বড় লোমওয়ালা, ঠিক যেমন চাইছেন। 4 দিন আগে? সচিন, ওই কুকুরটার পুরো ডিটেলসটা নিয়ে নাও। স্যার, হ্যাঁ, অনিলের জ্ঞান ফিরেছে। ও বলেছে ওকে যা কিছু করানো হয়েছে জোর করে করানো হয়েছে। কিন্তু ও ওই খুনিটাকে দেখেছে তো? না স্যার, ও খুনিকে দেখেনি। ড্যাম ইট, আমাদের হাতে মাত্র 3.5 ঘন্টা রয়েছে, চলো তাড়াতাড়ি। স্যার, আমরা দুটো ক্ষত চেক করেছি, কুকুর তো ঠিকই আছে। হ্যাঁ নিখিল, এবারে এই বাড়ির কুকুরটা দেখা যাক, হয়তো এখান থেকে আমরা কিছু জানতে পারবো। কাকে চান আপনারা? আমরা সিআইডি অফিসার। আপনার কাছে ভ্যালুন প্রজাতির কুকুর আছে তাই না? আগে হ্যাঁ। আমরা ওকে দেখতে চাই। ভেতরে আসুন। রেক্স কি কিছু করেছে? আরে না না, আপনাদের কুকুর কিচ্ছু করেনি, আমরা শুধু ওকে দেখতে চাইছি। ডাকুন না আপনাদের কুকুরটাকে। স্যার, আসলে আমাদের কাজের লোকটা ওকে একটু বাইরে বেড়াতে নিয়ে গেছে, ব্যাস এক্ষুনি চলে আসবে। আপনারা বসুন না প্লিজ। না ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, তার মানে হচ্ছে যে এই কুকুরটাও একদম ঠিকই রয়েছে। তাহলে এই আপনাদের রেক্স? হ্যাঁ স্যার, আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? আমি আবার একবার জিজ্ঞেস করছি, এটাই কি আপনাদের রেক্স? আগে হ্যাঁ স্যার। দেখুন, আমাদের কাছে যে কুকুরের ফটোটা আছে, ওর ডান চোখের ওপরে, মানে এখানে একটা কালো স্পট আছে। এই ছবিটাতে আমি তা দেখতে পাচ্ছি না। এটা কি বলছেন আপনারা? তার মানে তো হলো এটাই যে যে কুকুরটা আপনারা কিনেছেন সেটা এই কুকুরটা নয়। এসব কি হচ্ছে মায়া? এসব কি বলছেন আপনারা স্যার? আমি কিছু বুঝতে পারছি না। এসব ব্যাপার মায়াদেবী বুঝিয়ে দেবে। কি মায়াদেবী, কোথায় আপনাদের রেক্স? স্যার, মায়াদেবী প্লিজ, আমাদের কাছে খুব কম সময় রয়েছে, সোজাসুজি উত্তর দিন। এটা কারো জীবন আর মৃত্যুর ব্যাপার, প্লিজ। অশোক, রেক্স হারিয়ে গেছিল। আমি ভয় পেয়েছিলাম যে তুমি রাগ করবে, তাই আমি ওর সাথে মেলে সেরকম আরেকটা কুকুর নিয়ে এসেছি। আমার প্রিয় রেক্স হারিয়ে গেল আর তুমি সেটা আমাকে বলার প্রয়োজন মনে করলে না, আর আরেকটা কুকুর নিয়ে এলে? আপনি জানতেই পারেননি? স্যার, আমি মার্চেন্ট নেভিতে আছি। গত 6 মাস ধরে আমি জাহাজে ছিলাম, এই 2 দিন আগেই ফিরেছি। আচ্ছা মায়াদেবী, এই আপনাদের রেক্স কি করে হারিয়ে গেছিল? স্যার, প্রত্যেক দিনের মতো আমি রেক্সকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। ও আমার হাত ছেড়ে বেরিয়ে গেছিল। আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম, জানি না হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে কোথায় চলে গেল। আর আপনি ওকে খোঁজার চেষ্টা করেননি?
হ্যাঁ স্যার, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আচ্ছা, এসব কবে হয়েছে, কোথায় হয়েছে? 4 দিন আগে, জঙ্গলের পেছনের দিকের রাস্তাটায়। জঙ্গলের পেছনের দিকের রাস্তায়? স্যার আমাদের কাছে সময় খুব কম। স্যার জঙ্গল খুবই বড় আর রেক্সকে খুঁজে বার করা খুবই কঠিন। ফেডরিক আর পঙ্কজকে কাজে লাগিয়ে দাও, ওদেরকে ফোন করো। থ্যাংক ইউ ভেরি মাচ। বাবারে স্যার, এই এসিপি স্যার আমাদের হঠাৎ করে এখানে কেন ডাকতে গেলেন? জানি না রে ভাই, কিন্তু এসিপি স্যারের অর্ডার বলে কথা, শুনতে তো হবেই। হ্যাঁ স্যার, আমি শুনেছি যে এই জঙ্গলে নাকি জঙ্গলি জানোয়ার থাকে। আরে তুই আমাকে বলছিস না ভয় দেখাচ্ছিস? বলছি স্যার, আমি নিউজ পেপারে পড়েছি একবার একটা লোক ওই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। চিতা পেছন থেকে ওর পিঠের ওপর লাফ দেয় আর ওকে কাঁচা চিবিয়ে খায়। কাঁচা চিবিয়ে খেয়েছে? আরে বাবা রে! চিতা তো পেছন থেকে হামলা করে স্যার। পঙ্কজ, তুই না একটা কাজ কর, তুই সামনের দিকে তাকিয়ে এগো, আমি পিছন দিকে নজর রাখছি। উল্টো। আচ্ছা চল চলুন স্যার। ফেডরিক আর পঙ্কজ কাজ করছে তো? হ্যাঁ স্যার, কাজে রয়েছে ওরা। স্যার একটা কথা বুঝতে পারছি না, কুকুরটা মায়াদেবীর বাড়ি থেকে পালালো কেন? আমার তো মনে হয় নিখিল, কোনো কিছু থেকে কুকুরটার গায়ে হয়তো আঘাত লেগেছিল, তাই ও পালিয়ে গেছে। এই সবটাই খুনির প্ল্যান হতে পারে। দেখে দেখে চল। ওরে বাবা রে পঙ্কজ, ওদিকে না ঝোপের মধ্যে কিছু একটা আছে। স্যার চিতা নয় তো? পালিয়ে গেছে স্যার, চিতা পালিয়ে গেছে। পালিয়েছে? এক মিনিট, ওই দেখো। হাড়গুলো, হয়তো এগুলো দিয়েই কুকুরটাকে কিছু করেছে। সাব্বাস পঙ্কজ, সাব্বাস! তুই আমার থেকে কিচ্ছু শিখিসনি, কিন্তু একটা জিনিস খুব ভালো শিখেছিস, সাহসিকতা। সাহসিকতা? স্যার, আমি তো আপনার মধ্যে সাহস কোনোদিনই দেখিনি। ওরে, আমি সাহসী ছিলাম, আমি বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে তো স্যার এই চিতাটা আবার চলে আসেনি তো? ওরে বাবা রে, এবার কি করবো? আপনি গাছে চড়তে পারেন? না। পঙ্কজ, পালা 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 পালা। এই দেখুন স্যার, হ্যাঁ, এই দেখুন একটা বল, মনে হচ্ছে কুকুরটা এটা চিবিয়েছিল। এটা কি? কুকুরটার দাঁতের ছাপও তো রয়েছে। তার মানে ওই লোকেরা এই রাস্তা দিয়েই গেছে, কারণ কি হাড়গুলো আমরা ওখানে পেয়েছি আর বলটা এখানে। ওই দিকটাই হতে পারে, দেখি গিয়ে। এ কি, জঙ্গলের রাস্তা তো এখানেই শেষ হয়ে গেছে দেখছি। কি করব? এই যে ভাই শোনো, দেখো আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? ঘাবড়িও না, শুধু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। একটা কথা বলো, 4 দিন আগে, আচ্ছা তুমি কি এখানে কোনো বড় জাতের কুকুরকে দেখেছো? সাদা রঙের কুকুর, যেটা গায়ে কালো কালো ছোপ রয়েছে, খুব সুন্দর দেখতে ছিল কুকুরটা। একটা কুকুর কি স্যার, এখানে তো সারাদিন অনেক কুকুর ঘুরে বেড়ায়। আরে দাদা, আপনাকে বলা হলো তো, বড় প্রজাতির কুকুর, সাধারণ রাস্তার কুকুর নয়। আচ্ছা আচ্ছা, যে ধরনের কুকুর লোকেরা গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়ায়? হ্যাঁ হ্যাঁ, এরকম কুকুর তো দেখিনি, কিন্তু 4 দিন আগের কথা, আমি ভেতরে খাবার খাচ্ছিলাম আর একটা কুকুর খুব জোরে জোরে ডাকছিল। তো তো আমি খাবার ছেড়ে বাইরে এলাম, কুকুর তো ছিল না, কিন্তু একটা সাদা রঙের ভ্যান খুব জোরে চলে গেল। হতে পারে কুকুরটা তার মধ্যে ছিল। সাদা রঙের ভ্যান? আচ্ছা, এমনিতে তো তোমাদের অভ্যাস আছে না কোনো গাড়ির নাম্বার বা কোন কোম্পানির গাড়ি সেটা মনে রাখার? হয়তো এটাও হতে পারে যে ওই গাড়ির নাম্বার তোমার মনে আছে। হ্যাঁ স্যার, ওই ভ্যানের নাম্বার ছিল XTU 3339। STU 3339। থ্যাংক ইউ সচিন।
ওই ভ্যানটার খোঁজ নাও, সাদা রঙের ভ্যান, STU 3339। অনেক নাটক করেছো, হাত ওপরে তোলো। চুপচাপ আমাদের কাছে সারেন্ডার করো, হাত ওপরে তোলো। এই এই হ্যান্ডস আপ। ডামি? স্যার এক্ষুনি আমাদের সাথে অদ্ভুত খেলা খেলছে। হ্যাঁ, বুঝতে পারে। একটা চিঠি দেখছি, তোমার মধ্যে কোনো বিশেষত্ব নেই, অতি সাধারণ মানুষ তুমি। এটা ধরে নিতে পারো যে ওই 3টে লোককে তুমি বাঁচাতে পারোনি, তুমি হেরে গেছো। আচ্ছা, স্যার ও কোনো পাগল। এই দেখুন স্যার, এর হাতে এই ফুলটা, মনে হচ্ছে কিছু বলতে চাইছে আমাদের। হ্যাঁ, এই ফুল দিয়ে আমাদের কিছু বলতে চায়, এমন কোনো জিনিস যেটা শালুখেও এখন পর্যন্ত বুঝতে পারেনি। শালুখে তো এখন পর্যন্ত ওখানে পৌঁছতেই পারেনি। খোঁজ নিতে হবে এর ভিতরে রহস্যটা কি, যেটা এখনো ধোঁয়াশায় ভরা। দেখো শালুখে, আর 40 মিনিট বাকি, যা করার তাড়াতাড়ি করো। হ্যাঁ বস, আই নো। এই হাড়ের গন্ডগোলের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু তারপরে কিছু বুঝতে পারছি না। স্যার নিশ্চয়ই আমাদের নজর কিছু একটা লক্ষ্য করছে না। আই নো সারিকা, কিছু একটা আমরা লক্ষ্য করতে পারছি না, কিন্তু সেটা কি সেটা তো বুঝতে হবে। এক মিনিট, সারিকা এটাকে ধরো তো একটু। সারিকা হোয়াটসঅ্যাপটা নিয়ে এসো। স্যার এই নিন স্যার। এই দাঁতটা তো প্লাস্টার অফ প্যারিসের মনে হচ্ছে। সারিকা একটু জল নিয়ে এসো। প্লাস্টার অফ প্যারিসের তৈরি দাঁত? কেউ প্লাস্টার অফ প্যারিসের দাঁত কেন লাগাবে? না না শালুখে, এটা নিশ্চয়ই খুনি অন্য কিছু বোঝাতে চাইছে। আচ্ছা সালুখে স্যার, এই আপনার প্রফেশনে এই প্লাস্টার অফ প্যারিস কোথায় ইউজ করা হয়? সচিন, প্লাস্টার অফ প্যারিস সাধারণত মেডিকেল কলেজে কঙ্কাল টঙ্কাল তৈরি করার জন্য লাগে, স্টাডির জন্য লাগে। মেডিকেল কলেজ? মেডিকেল কলেজ? এই ফুল বস, এই ধরনের ফুল আমার সময় আমার কলেজে কিছু বদমাস ছাত্র নিজেদের পরিচয় দেওয়ার জন্য ফেলে যেত। এটার একটাই মানে দাঁড়ায় শালুখে, যে খুনি তোমার মেডিকেল কলেজের দিকে ইশারা করছে। হ্যাঁ, তোমার মেডিকেল কলেজের দিকে। মেডিকেল কলেজের দিকে? স্যার আমি আপনাকে যে ডিভিডির কথা বলছিলাম না, ওর ভিডিওতে লোকগুলো যে জামা কাপড় পরেছিল তাতেও ঠিক এরকমই ফুলের প্রিন্ট বানানো ছিল। কোন ভিডিওর ব্যাপারে কথা বলছো সারিকা? সারিকা ওই ভিডিওটা আনো। হ্যাঁ স্যার। চালাও চালাও ভিডিওটা। প্লে করো প্লে করো। স্যার কি দারুণ ব্যাপার, সত্যি আজও করে দেখাবে। আরে বস, এটা তো সেই আমার কলেজ গ্রাউন্ড। গাড়িটা উড়িয়ে দিল। আর ওখানে যে কয়জন আছে সব তো তোমারই নাম নিচ্ছে। এই ভিডিওর ব্যাপারে আগে বলনি কেন তুমি আমাকে? এটা কিসের চক্রান্ত শালুখে? বস, কলেজের একটা ঘটনায় ডিনের গাড়ি জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি বলছো শালুখে, কিন্তু খুনি ভাবছে এটার পেছনে তোমার হাত আছে, এই জন্য তোমার পিছু নিয়েছে। না 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 শালুখে, নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে তোমার সাথে। মাই গড, প্লাস্টার অফ প্যারিসের দাঁত লাগানো, ওই ড্যামের কাছে ওই ফুলটা ছেড়ে যাওয়া। মাই গড। বস বস, এই অপরাধী আমাকে আমার কলেজের দিকে ডাকছে। তার মানে স্যার ওই 3জন ভিকটিমকেও এই কলেজেই রাখা হয়েছে? হ্যাঁ, মাত্র 30 মিনিট বাকি, তোমার মেডিকেল কলেজে যেতে হবে। মাত্র 10 সেকেন্ড বেঁচে আছে আমাদের হাতে। কিন্তু ওদের 3জনকে পাবো কোথায়? ওইদিকে হবে, ওইদিকে।
অভিজিৎ উঠুন ডক্টর, ডক্টর আপনি ঠিক আছেন? আমি কি করে ঠিক থাকবো? 3 জন নিরপরাধ লোকের প্রাণ নিলে। কেন নিলে তোমরা? নিজেকে সামলান ডক্টর সালুকে। না, আমি কি করে নিজেকে সামলাবো? ও 3 জন নিরপরাধ লোকের প্রাণ নিয়েছে, ওকে আমি নিজের হাতে শাস্তি দেব। সালুকে, আমাদের হাতে সময় খুব কম। 3-3টে লোক মারা গেছে ওই লোকটার কারণে, আর তুমি হতাশ হয়ে বসে আছো। তাহলে কি করবো বস? এটা আমার ভুল ছিল। আমার কারণে 3 জন নিরপরাধ লোকের প্রাণ গেল। আমি কিচ্ছু করতে পারিনি। আমি ফেল হয়ে গেছি। আরে তোমার কারণে ওরা মারা যায়নি, যা করার তুমি তো করেছো। যদি সময় মতোই কাজটা করতে না পারি তাহলে কি লাভ বস? আমার কেন আগে মনে হয়নি? ওই ভুল, ওই পিওপির দাঁত, ওই ডিভিডি, আমি কেন বুঝতে পারিনি এই ইশারাটা? স্যার, আপনি নিজেকে কেন দোষী ভাবছেন? যা কিছু হয়েছে তাতে আপনার কি দোষ? আমার কি দোষ? কি লাভ আমার এক্সপিরিয়েন্স? কি লাভ আমার অনুভবের? কি লাভ যদি নিরপরাধের প্রাণ আমার চোখের সামনে চলে যায়? কি লাভ? কি কথা বলছো তুমি সালুকে? আরে সালুকে সেই লোকটার নাম যে কোনোদিন হারতে শেখেনি। যেখানে কিছুই থাকে না সেখান থেকে সে কিছু না কিছু খুঁজে বের করে। হ্যাঁ স্যার। স্যার, যখন আশার এক ফোঁটা আলো দেখা যায় না, সেই সময় আপনি এমন কিছু একটা খুঁজে বের করেন যে আমরা খুব সহজেই কেসটাকে সলভ করে নিই, অপরাধীদের ধরে ফেলি। ইয়েস, ইউরেকা! গট ইট সালুকে! বিষ বডিতে এসেছিল দাঁত মারফত। কিন্তু সচিন আজ অপরাধী জিতে গেল। সিআইডিতে কাজ করতে করতে আপনার থেকে অনেক কিছু শিখেছি। আপনার ধৈর্য, আপনার সাহস, স্যার, আপনি কখনো হারতে পারেন না। হ্যাঁ স্যার। ওভাবে দেখছো কি? ভাবছো কি? লেগে পড়ো কাজে। বস, আমি প্রতিজ্ঞা করছি, এই সালুকে তোমার কাছে প্রতিজ্ঞা করছে, আমি ওই খুনিকে ছাড়বো না। আমি ওকে ওর শেষ পরিণতি পর্যন্ত পৌঁছেই ছাড়বো। ইয়েস, ইয়েস। এটাই তো আসল কথা। সালুকে কখনো হার স্বীকার করে নেয়নি। এখনই সূত্র পেয়ে যাবে সালুকে, এখনই। আমার সঙ্গে তোমরা যখন আছো তখন সালুকে হারতে পারে না। আমি নিশ্চয়ই অপরাধীকে শাস্তি দেব। বস, এটা মনে হচ্ছে কোনো কার্ডবোর্ডের টুকরো যেটা এখনো পড়েনি। এর এই দিকটা একটু অদ্ভুত মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, ওর পেছনের দিকে কিছু আছে মনে হচ্ছে। স্যারিকে একটা কাজ করো, এটাকে পরিষ্কার করো তাড়াতাড়ি। স্যার, ধৈর্য ধরো সালুকে, নিশ্চয়ই কোনো সূত্র পাবে এখনই। ঠিক কথা বস, আমি খুনি পর্যন্ত পৌঁছেই ছাড়বো। স্যার, এই দেখুন, এখানে কিছু কিছু একটা লেখা আছে। EV? এই AV কি হতে পারে? স্যার, জিডি রোডে একটা কার্ডবোর্ড বক্সের কোম্পানি আছে স্যার, যেটা বিগত 2 বছর ধরে বন্ধ, আর ওই কোম্পানিটার নাম হচ্ছে এভি এন্টারপ্রাইজেস। এটার একটাই মানে দাঁড়ায়, খুনি তার ঠিকানা তৈরি করেছে ওখানে, এভি এন্টারপ্রাইজেসে। যদিও এটা জানতে পারে যে ওর উল্টো সংখ্যা গোনা শুরু হয়ে গেছে। স্যার, এটাই হলো সেই এভি এন্টারপ্রাইজের ফ্যাক্টরি। কি ব্যাপার? আমাদের তো এরা গুলি করে ওয়েলকাম জানালো, হঠাৎ দেখছি সব চুপচাপ। স্যার, মনে হচ্ছে কোনো নতুন চাল চালবে এবার। স্যার, তোমরা ওদের ধরো। স্যার, এই, তোর বাকি সঙ্গীরা কোথায় বল? স্যার, আমি শেখর। আমার খুড়তুতো ভাই ভূপেন্দ্রকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। ও এমনিতেও পালিয়ে যেতে পারতো, কিন্তু ওকে ধরে ফেলেছে আবার। স্যার, তার মানে ওই তৃতীয় ভিকটিম এখনো বেঁচে আছে? এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ফোন করো। আমার ভাই ভূপেন্দ্র আমাকে হেল্পের জন্য ডেকেছিল, কিন্তু এখানে আসার আগেই ওরা আবার ধরে ফেললো। আমি আপনাদেরকে ফোন করতে যাচ্ছিলাম। তোমার গুলি লেগে যায়। ওকে প্লিজ বাঁচান স্যার। পালিয়ে গেছে স্যার। কোনো ব্যাপার না, তুমি ওদের দেখেছিলে না? ওদের চিনতে পারবে? কিছু মনে আছে ওদের ব্যাপারে?
স্যার এক পলক ওকে জানলা দিয়ে আমি দেখেছিলাম। হ্যাঁ। ওর মুখের চোয়ালের এক পাশটা পুড়ে গিয়েছিল। মুখটা পোড়া ছিল? হ্যালো, সিআইডি অফিসার্স, তোমরা চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তোমরা আমাকে কখনো ধরতে পারবে না। ভূপেন্দ্রর মৃত্যু এমন ভয়ঙ্কর হবে যে তার জন্য দায়ী থাকবে শুধু এবং শুধুই সিআইডি। দেখো তোমরা। হ্যালো হ্যালো, কে ফোন করেছিল স্যার? খুনি আমাদের এখন চ্যালেঞ্জ দিচ্ছে। স্যার, কে বলতে পারে ওরা ভূপেন্দ্রকে কোথায় নিয়ে গেছে? এই ঘটনাটা সালুকে স্যারের অতীত আর কলেজের সঙ্গে জুড়ে রয়েছে। তো হতে পারে এই মুখ পোড়া লোকটা ওদের মধ্যে কেউ হবে। ওই সময় যত স্টুডেন্ট কলেজে পড়তো সবার ব্যাপারে খোঁজ নিতে হবে। কি 20 বছর আগে ঘুমিয়েছিল আর মাত্র 1 মাস আগে উঠেছে? ওকে 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 ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে ফ্রেডি? স্যার, 20 বছর আগে ডক্টর সালুখের মেডিকেল কলেজের ডিনের গাড়ি যখন বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল, ওই বিস্ফোরণে কুনাল নামের একজন ছাত্র আহত হয়েছিল আর কোমায় চলে গিয়েছিল। ও যে হসপিটালে ভর্তি ছিল সেখান থেকে জানা গেছে যে ও আজ থেকে 1 মাস আগে কোমা থেকে বেরিয়ে এসেছে। বোমের আঘাতে আহত হয়েছিল আর যে খুনি তার শরীরও পুড়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে এই কুনালি খুনি। ও প্রতিশোধের আগুনে জ্বলছে। স্যার, হসপিটালের লোকেরা কুনালের অ্যাড্রেস এসএমএস করেছে। স্যার নিশ্চয়ই ও ভূপেন্দ্রকে ওখানেই নিয়ে গেছে। ঠিক আছে, ওর বাড়ি গিয়ে দেখা যাক। ওর অ্যাড্রেস কি আছে? ও, তাহলে এখানে লুকিয়ে দাঁড়িয়ে আছো। বাইরে বেরিয়ে এসো, তোমার খেলা এবার শেষ। বাইরে এসো। তুমি আমার পেছনে কি করে চলে এলে? আরে আপনি, আমি তো ভাবলাম কুনাল আমার পেছনে চলে এসেছে। শুধু জুতো রয়েছে। ওদিকটা দেখো। এই কুনালটা তো পুরো মুরগি করে দিল আমায়। স্যার, এখানে কেউ নেই। কোনো ব্যাপার না, এই কুনালের ফাইল পেয়েছি। দেখতে পাচ্ছ সমস্ত সার্টিফিকেটস আর অ্যাড্রেস দেখতে পাচ্ছ? এতে অন্য অ্যাড্রেস লেখা আছে, 12 গোলকুন্ডা। আচ্ছা, ও ভূপেন্দ্রকে নিয়ে তাহলে এখানে লুকিয়ে রয়েছে। ব্যুরোতে ফোন করো, ওদের অ্যাড্রেসটা পাঠাও, ওদের বলো এখানে গিয়ে খোঁজ নিতে। আরে স্যার, তাড়াতাড়ি আসুন। আরে স্যার, তাড়াতাড়ি আসুন। কি হয়েছে ফ্রেডি? আমি আমার বদলা নিয়েই ছাড়বো। যে আমার থেকে আমার মূল্যবান সময় কেড়ে নিয়েছে, আমি তার থেকে তার জীবন কেড়ে নেব। যে কষ্ট আমি পেয়েছি তার সব আমি ফিরিয়ে দেব। আমি তোমাদের নামে এমন কলঙ্ক রটাবো যাকে শুধু তোমাদের মৃত্যুই মেটাতে পারবে। আমি যে কোনো মূল্যে আমার প্রতিশোধ নিতে চাই। ও তো দেখছি বদলা নেওয়ার জন্য একেবারে তৈরি। স্যার, স্যার এই ফটোগুলো দেখুন স্যার। স্যার, মধ্যে সালুকে স্যারের ফটো রয়েছে। আর স্যার, অন্য 3 জন ভিকটিমেরও ছবি রয়েছে। এই ছবিটা তো খুব রিসেন্ট মনে হচ্ছে। একদম স্যার, এই সব ছবিগুলো এই কেস চলাকালীন তোলা হয়েছে। এটা তো মায়ার বাড়ির ফটো। এই কুনাল আমাদের উপর গোয়েন্দাগিরি করছে নাকি? গোয়েন্দাদের উপর গোয়েন্দাগিরি?
আমরা যেখানে যেখানে যাচ্ছি ও আমাদের ফলো করছে, কিন্তু এইবার আসলে ও আর ফিরে যাবে না। স্যার, একটা লোককে বেঁধে রাখা হয়েছে স্যার। লোকটা তো ভূপেন্দ্র মনে হচ্ছে স্যার। ভূপেন্দ্র, ভূপেন্দ্র, এ তো অজ্ঞান হয়ে গেছে। আমি খুলে দিচ্ছি স্যার। না, 1 মিনিট কেবিন, 1 মিনিট। খুনি যদি এই লোকটাকে মারতেই চায় তাহলে অন্য জায়গায়ও মারতে পারতো। একে এখানে এনে বেঁধে কেন রেখেছে? ও মানে ও আমাদের মারার জন্য ফাঁদ পেতেছে এখানে। ও নো, মৃত্যুর জাল বিছিয়ে রেখেছে। খোলো একে, কুইক! তাড়াতাড়ি খোলো একে। আমার থেকে বেশি ভালো কেউ হতে পারে না, কেউ না। আমি কুনাল, আমি যা খুশি করতে পারি, যা খুশি। আমি সিআইডি অফিসারদের ঘুম পাড়িয়ে দিয়েছি, মৃত্যুর ঘুম। এবার থেকে পৃথিবীতে কোনো লোক সুখ আর শান্তি রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে না। এখন শুধু একজনকে শিক্ষা দেওয়া বাকি। সালুখে, এবার তোমার পালা, তোমার পালা। এবার তোর পালা রে কুনাল। তোমরা বেঁচে কিভাবে রইলে? তোর মতো দুষ্ট কীট সিআইডির কিচ্ছু করতে পারবি না। সিআইডি মরে না, মারে তোমাদের মতো অপরাধীদের। কি বলছিলিস তুই? ডক্টর সালুখেকে শিক্ষা দিবি? হ্যাঁ, চল তোকেই ডক্টর সালুখের কাছে পৌঁছে দিই। ওই নির্দোষ লোকগুলোকে তুমি কেন মেরেছো? ওরা নির্দোষ ছিল না, ওরা অপরাধী, আমার অপরাধী। আমি ওদের সবাইকে মেরে ফেলতে চেয়েছিলাম। ওরা আমার জীবনটাকে নষ্ট করার জন্য কোনো চেষ্টাই বাদ রাখেনি। আমি কি ক্ষতি করেছিলাম তোর? আমার জীবনটা নষ্ট করে দেওয়ার পিছনে তোর অনেক বড় হাত ছিল সালুকে। তুই জানতিস যে আমি তোর থেকেও ভালো, এই জন্য তুই আমাকে হিংসা করতিস। সেটা তুই ভাবছিস, কিন্তু এটা সত্যি নয়। আমি এটা মানি না। ডিনের গাড়িটা তুই উড়িয়েছিলি। না, ওটা সালুকে ছিল না, আমি ছিলাম। আমি তখন সালুকে সেজে ওইসব করেছিলাম। কিন্তু এই ব্লাস্টার জন্য আমার জীবন আর আমার ভবিষ্যৎ তো শেষ হয়ে গেল। সেই সময় আমি ওখানেই ছিলাম, আর ব্লাস্টের ফলে আহত হয়ে কোমায় চলে গেছিলাম। আর যখন আমি কোমা থেকে জাগলাম, আমার সব কিছু শেষ হয়ে গেছিল, সব শেষ। মেডিকেল কলেজের ওই ঘটনাটার ভিডিও ফরেনসিক ল্যাবে কি করে পৌঁছলো? সেটা আমি পাঠিয়েছিলাম সালুকে কেউ উচিত শিক্ষা দেওয়ার জন্য। এটা ঠিক যে তোমার সঙ্গে যা কিছু হয়েছে সেটা অন্যায়। প্রতিশোধের আগুনে তুমি মানুষ থেকে শয়তান হয়ে গেছো। আইন যারা নিজের হাতে তুলে নেয় তাদের আইন কোনোভাবেই ক্ষমা করে না। তোমরা দুজনের শাস্তি অবশ্যই পাবে।